আজকে ক্লাসটা ছিল হলো 1 ঘন্টার মধ্যে পুরো রুই মাছের A to Z শেষ করা। তো 1 ঘন্টার মধ্যে যদি পুরা রুই মাছ A to Z শেষ করতে হয়, তাহলে তার মানে হলো রুই মাছের সবকিছু ডিটেইল পড়ানো সম্ভব না। যেগুলো যেগুলো সিকিউ এর জন্য লাগবে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক অথবা যেখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসেই মোটামুটি কনফার্ম, এইরকম কিছু টপিক আমরা পড়বো, করে কাভার করবো। আর বাকি যেগুলো থাকবে এইগুলো তোমাদের দায়িত্ব হলো রিডিং করে নেওয়া নিজেরা। রিডিং করতে গিয়ে যেখানে যার যা সমস্যা হবে সেটা সে আমাকে তখনই ইনফর্ম করবা অথবা কল দিয়ে শুনে নিবা। সবার প্রথম অংশটার নাম হলো বক্ষ পাখনা। বক্ষ পাখনার পরে আছে পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা, তারপরে আছে শ্রোণী পাখনা, তারপর আছে এটা পায়ু পাখনা, আর একদম শেষের পাখনাটা হলো উচ্চ পাখনা। এই পাখনায় কয়টা করে পাখনার রশ্মি থাকে সেটা ইম্পর্টেন্ট। কয়টা করে মনে আছে একদমের? যত শেষের দিকে সব পাখনাই, যত শেষের দিকে যাব তত পাখনা রশ্মির সংখ্যা কমতে থাকে। তো বক্ষ পাখনায় কয়টা পাখনা রশ্মি থাকে? সবচেয়ে বেশি, 17 থেকে 18টা। পৃষ্ঠ পাখনার মধ্যে কয়টা পাখনা রশ্মি থাকে? এটা হলো পৃষ্ঠ পাখনা, 14 থেকে 16টা। আরেক বইয়ে দেয়া আছে 14 থেকে 15টা, 15 থেকে 16টা, এক বই এক রকম। তারপর এই পাখনাটার মধ্যে আরেকটু কম, 9টা পাখনা রশ্মি থাকে। এই পাখনার মধ্যে আরো কম, 6 থেকে 7টা পাখনা রশ্মি। আর এখানে তো দেখাই যাচ্ছে যে অনেক বিশাল ছড়ানো পাখনা, তাই না? অনেক তাহলে পাখনা রশ্মি থাকবে ভিতরে, অনেক পাখনা রশ্মি থাকে, এই জন্য এটাই সবচেয়ে বেশি, 19টা পাখনা রশ্মি থাকে। এই পাখনাগুলোর মধ্যে কোনোটা আবার যুগ্ম পাখনা আর কোনোটা অযুগ্ম পাখনা। যুগ্ম বলতে কি বোঝায়? বোঝায় যে দুই পাশেই আছে। যেমন এই যে শ্রোণী পাখনাটা দেখো, এই পাশেও আছে, আবার ওই পাশেরটাও দেখা যাচ্ছে, দেখেন ওই পাশেও আরেকটা আছে। তো যে পাখনাগুলো এই শ্রোণী পাখনার মতো দুই পাশে দুইটা করে থাকে, যেমন এই পাখনাটা, এটা এই পাশেও একটা থাকে, ওই পাশেও একটা থাকে। যে পাখনাগুলো দুই পাশেই থাকে সেগুলো যুগ্ম পাখনা, আর যে পাখনাগুলো শুধু একটাই থাকে সেগুলো অযুগ্ম পাখনা। সহজ উপায় হলো মনে রাখার, যে পাখনাগুলোর মধ্যে প আছে, প যুক্ত পাখনাগুলো সবসময় অযুগ্ম পাখনা হয়, প যুক্ত পাখনাগুলো অযুগ্ম হয়। যেমন বক্ষ পাখনা, প আছে না নাই? প নাই, তাহলে এটা যুগ্ম পাখনা। পৃষ্ঠ পাখনা, প আছে, তাহলে এটা অযুগ্ম পাখনা। শ্রোণী পাখনা, প নাই, তাহলে এটা যুগ্ম পাখনা। পায়ু পাখনা, প আছে, তাহলে এটা অযুগ্ম পাখনা। আচ্ছা, যাই হোক, তাহলে পাখনা নিয়ে এই কথাবার্তাই আর একটু যা যা আছে আমরা রিডিং করো, এমসিকিউ এর জন্য, অ্যাডমিশনের জন্য এগুলো ইম্পর্টেন্ট। পাখনার পরে আছে রুই মাছের আইস। ডাইরেক্ট আমরা চলে যাবো রুই মাছের আইসে। তো আইস পড়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। আমরা একটা বৃত্তের সাথে তুলনা করব। ধরো এই একটা বৃত্ত, বৃত্তের বাইরে যে পরিধিটা, এটাই তো মেইনলি বৃত্ত, তাই না? তাহলে এইটা হলো বৃত্ত বা সার্কেল। আর বৃত্তের যে কেন্দ্রটা থাকে ভিতরে, এই কেন্দ্রকে কি বলা হয়? কেন্দ্রটাকে বলা হয় ইংরেজিতে ফোকাস। আর কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত যে দূরত্বটুকু থাকে এইটাকে বলা হয় রেডিয়াস, মানে ব্যাসার্ধ, তাই না? আর যদি আংটি আকৃতির যে কোনো কিছু থাকে, আমরা অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য যখন পড়ছি এর আগে, তখন দেখে আসছি অ্যানেলিডা, অ্যানেলাস শব্দের অর্থ আংটি। এই অ্যানেলাস বা অ্যানুলাস এই শব্দগুলোর অর্থ আংটি। তো যদি আংটি আকৃতির কিছু থাকে তখন এইটাকে বলা হয় অ্যানুলাস। এই কয়েকটা জিনিস আইসের ক্ষেত্রেও আমাদের মনে রাখা লাগবে। তাহলে এবার দেখি যে একটা আইসে কি কি অংশ থাকে। তো আইসেও এরকম অনেকগুলো রেখা থাকে বৃত্তাকার। এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা, অনেক 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 রেখা। তো এই রেখাগুলো তাহলে একটা কেন্দ্র থাকে, এই রেখাগুলোর কেন্দ্রটা হলো এইটা, এই বিন্দুটা হলো কেন্দ্র। তো এই কেন্দ্রটাকে বলা হয় ফোকাস। আর চারদিকে যে বৃত্তাকার অংশগুলো থাকে, বৃত্তকে আমরা বলি সার্কেল। সার্কেল থেকে এই রেখাগুলোর নাম বলা হয় সার্কুলি। যদি এক বছর হতো তাহলে হতো সার্কুলাস, একই কথা। তাহলে সার্কেল থেকে সাইডের এই রেখাগুলো বৃত্তাকার, সেজন্য এটাকে বলা হয় সার্কুলি বা সার্কুলাস। আর এই যে কিছু রেখা দেখা যাচ্ছে, এই রেখাগুলো, এই রেখাগুলো, এইগুলো দেখতে অনেকটা বৃত্তের ব্যাসার্ধের মতো মনে হচ্ছে, ব্যাসার্ধ বরাবর গেছে। এই জন্য এই রেখাগুলোর নাম রেডিই বা এক বছরে রেডিয়াস, রেডিই বা রেডিয়াস। আর এর মধ্যে কিছু রেখা, এই যে এই রেখাগুলো বেশি পুরু হয়ে গেছে, একটু বেশি পুরু। তখন কোনো কিছু এরকম বেশি পুরু হয়ে যাবে, এই জায়গা দিয়ে ধরো এই যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে এইটুকু বেশি পুরু হয়েছে, আংটির মতো বেশি পুরু, তখন এইটাকে বলা হয় অ্যানুলাস। অ্যানুলাস শব্দের অর্থ আংটি। ক্লিয়ার? এই অ্যানুলাসের আবার একটা তাৎপর্য আছে, সিগনিফিকেন্স আছে। সেটা কি? মাছের বয়স যত দিন হয় সে অনুযায়ী অ্যানুলাস বুঝবে। একটা মাছের ধরো বয়স 1 বছর, তাহলে অ্যানুলাসের পুরুত্ব হবে সাপোজ 1 মিলিমিটার। যদি 2 বছর বয়স হয় তাহলে অ্যানুলাস হবে 2 মিলিমিটার। এইরকম একটা নির্দিষ্ট রেট। কারণ তুমি তো শুধু মাছ দেখে বুঝতে পারবা না যে কোন মাছের বয়স কত,
কারণ মাছের যদি গ্রোথ না হয় বা পুষ্টি ঠিক মতো না পায়, দেখা যাবে যে 2 বছর বয়সের একটা মাছ 1 বছর বয়সের মাছের চেয়ে ছোট হয়েছে, তাই না? কিন্তু সেই অনুযায়ী যদি তুমি ওই জেলেকে টাকা দিতে যাও, তো 2 বছর ধরে খাওয়ানো লাগছে, তাহলে তো টাকা দিতে পারবে না। এই জন্যে মাছওয়ালারা মাছ কেনা বেচার সময় এই অ্যানুলাসে হাত দিলে বুঝতে পারে মাছটা কতদিন পুকুরে ছিল, মাছের বয়স কতদিন। এই জন্য অ্যানুলাসকে বলা হয় বৃদ্ধি রেখা। অ্যানুলাসকে বলা হয় বৃদ্ধি রেখা। তাহলে মাছের আইসে এরকম কিছু বৃদ্ধি রেখা থাকে। এখন এই আইসের আবার দুইটা অংশ, দেখো এই যে এইটুকু একরকম আর এইটুকু একরকম। এই অংশটুকু মাছের ত্বকের মধ্যে লাগানো থাকে। যেমন আমাদের হাতে অনেক লোম আছে, এই লোমগুলো কেমন থাকে, কিছু অংশ হাতের চামড়ার ভিতরে ঢুকানো থাকে আর কিছু অংশ বাইরে বের হয়ে থাকে। যেটুকু চামড়ার ভিতরে ঢুকানো থাকে এইটুকুকে বলা হয় প্রথিত অংশ, এইটুকুকে বলা হয় প্রথিত অংশ। আর যেটুকু বের হয়ে থাকে এইটুকু তো উন্মুক্ত, এইটুকুকে বলা হয় উন্মুক্ত অংশ। তাহলে আইসও তো সেম, আইস তো আমাদের লোমের মতোই মাছের ত্বকের ভিতরে থাকে, মাছের তো লোম থাকে আর আইস থাকে। তাহলে আইসেরও কিছু অংশ মাছের ত্বকের ভিতরে থাকবে, তাই না? প্রত্যেকটা আইসেই দেখা যাবে কিছু অংশ মাছের ত্বকের ভিতরে ঢুকে আছে আর কিছু অংশ বের হয়ে আছে। ক্লিয়ার এইটুকু? তাহলে একটা আইসের ক্ষেত্রে আবার দেখা যাবে যে এই অংশটুকু মাছের ত্বকের ভিতরে ঢুকেছিল আর এই অংশটুকু বের হয়েছিল, এইটুকুকে বলা হয় উন্মুক্ত অংশ, এইটুকুকে বলা হয় প্রথিত অংশ। তো আইসের বর্ণনা খুব একটা ইম্পর্টেন্ট না, আসলে খ নাম্বারে আসতে পারে, চিত্র আঁকানো আসতে পারে, সেক্ষেত্রে এরকম করে চিত্র আঁকানো লাগবে। তোমাদের আজকের 1 নাম্বার বাড়ির কাজ রুই মাসের চিত্র এঁকে নিয়ে আসা। হ্যাঁ, আরো 3-4টা চিত্র আঁকানো লাগবে, এগুলো আজকে না 29 তারিখ আমি পরে পড়াবো, শিখি। এখন আমরা রুই মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা বলবো। রুই মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। আমি তোমাকে সরে বলতে বসতে বলছি না, ব্যাগ মাঝে রাখো, দুজন সরে বসো, ব্যাগ মাঝে রাখতে বলছি। হ্যাঁ, এখন রুই মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ড বোঝার ক্ষেত্রে আমরা এই চিত্রটা বুঝবো, কিন্তু আঁকানোর সময় এই চিত্রটা আঁকবো, এই চিত্রটা বোঝা সহজ। আগে আমাদের হৃৎপিণ্ডের সাথে আমরা তুলনা করি নি, আমাদের হৃৎপিণ্ডে কেমন হয় কি থাকে। ধরো আমাদের এটা হলো হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে নালী দিয়ে রক্ত আসে, এইরকম নালী, এই নালীকে কি শিরা বলে না ধমনী বলে? সারা দেহ থেকে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত নিয়ে আসে, এটাকে বলা হয় শিরা বা ভেইন, তাই না? ভেইন থেকে, এটা হলো মহাশিরা, সেজন্য এটাকে ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা এইসব বলা হয়। আচ্ছা, আমরা সোজা কথা ধরে নিলাম আসে হলো শিরা বা ভেইনের সাহায্যে, তাই না? তো এরপরে যে রক্তটা আসলো, এটা তো এই যে এই পাশে দুইটা অলিন্দ, দুইটা একই নাম্বার। তো এই রক্তটা এদিক দিয়ে এসে এইখানে আরেকটা ধমনী থাকে, সরি এটা হয়, হ্যাঁ ধমনী থাকে, এইটার নাম হলো পালমোনারি ধমনী। এই ধমনী দিয়ে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে একসময় দুইটা ফুসফুস থাকে এখানে, দুই ফুসফুসে চলে যায়, তাই না? তারপর ফুসফুস থেকে একসময় বাইরে বের হয়ে যায়। তাহলে এই যে যে নালীটা দিয়ে বের হচ্ছে, এই নালীটা কি শিরা না ধমনী? ধমনী। তাহলে যে কোনো হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আসে শিরার মাধ্যমে আর বের হয় ধমনী দিয়ে। শিরাকে ইংরেজিতে বলা হয় ভেইন আর ধমনীকে ইংরেজিতে বলা হয় আর্টারি। শিরাকে বলা হয় ভেইন, ধমনীকে বলা হয় আর্টারি। এইটুকু ক্লিয়ার? তাহলে এবার আমরা রুই মাছের হৃৎপিণ্ডে দেখি। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে একই রকম, এইটার নাম হলো অ্যাট্রিয়াম আর উপরের অংশটার নাম হলো ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামে রক্ত আসে কি দিয়ে, শিরা দিয়ে না ধমনী দিয়ে? শিরা দিয়ে। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডেও এইরকম অনেক শিরা দিয়ে রক্ত আসবে, এই যে এই যত শিরা আছে এই সবগুলো দিয়ে রক্ত ভিতরে প্রবেশ করবে। এই সব শিরাগুলো তাহলে এক একটা ভেইন, তাই না? আর অনেকগুলো ভেইন এসে এই জায়গাটায় মিলিত হয়েছে, মিলিত হয়ে একটা ফাঁকা জায়গা তৈরি করছে, ঠিক না? এই জায়গাটা, এটুকু বুঝতে পারছো? এই যে ফাঁকা জায়গা তৈরি করছে, যে কোনো ফাঁকা জায়গাকেই আমরা বলি সাইনাস বা প্রকোষ্ঠ। আমাদের নাকের চারদিকে কিছু ফাঁকা অস্থি আছে, ফাঁকা জায়গা, এগুলোকে আমরা বলি সাইনাস। এখানে ইনফেকশন হলে সাইনোসাইটিস বলি। যাই হোক, তো এইটাও একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার নাম সাইনাস। কিসের সাইনাস? উত্তর হলো ভেইনের সাইনাস, ভেইনের সাইনাস, শিরার সাইনাস। সেই জন্য এই সাইনাসকে বলা হয় সাইনাস ভেনোসাস।
এই সাইনাসকে বলা হয় সাইনাস ভেনোসাস, ভেইনের সাইনাস। তো সাইনাস ভেনোসাসের মধ্যে কি আসছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে। কেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত বলতেছি কেন? কারণ এটা শিরা দিয়ে আসছে আর দেহের বিভিন্ন কোষ থেকে আসছে, সেই জন্য এখানে বিশেষ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো চেঞ্জ করা লাগবে, এখন বাইরে পাঠাই দেওয়া লাগবে। এটার জন্য আমাদের দেহে ছিল ফুসফুস। রুই মাছের কি ফুসফুস আছে? ফুলকা আছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন ফুলকায় পাঠানো লাগবে। তো প্রথমে সাইনাস ভেনোসাস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায় অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায় ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত কই যাবে? ভেন্ট্রিকল থেকে বের হয়ে আমাদের কই যায়? ফুসফুসে, আর ওদের চলে যাবে ফুলকায়। সেই ফুলকায় নিয়ে যাওয়ার জন্য এইখান থেকে বিভিন্ন ধমনী আছে, অনেক ধমনী আছে, অনেক ধমনী দিয়ে ফুলকায় যায়। বুঝতে পারছি? তাহলে এইটা হলো রুই মাছের বিভিন্ন রকম ধমনী বা আর্টারি। লিখে দিই, এইগুলো হলো ধমনী বা আর্টারি। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গেছে। এইটুকু হলো রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ আছে? মোট 2টা প্রকোষ্ঠ আছে, নট তা। আর এইটা তাহলে কি? এইটা একটা উপপ্রকোষ্ঠ, এইটার নাম সাইনাস ভেনোসাস, নট প্রকোষ্ঠ। আর এইগুলো কি? ধমনী বা আর্টারি। তো এই জায়গাটা আর্টারির গোড়া না, যেহেতু আর্টারির গোড়া, সেই জন্য এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। কারণ গোড়াটা দেখো ফুলে বাল্বের মতো হয়ে গেছে, বাল্বের মতো, সেই জন্য এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস, মানে আর্টারির বাল্ব। ক্লিয়ার? তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের প্রথম যে প্রকোষ্ঠ, প্রথম প্রকোষ্ঠের নাম, এই প্রকোষ্ঠের নাম সাইনাস ভেনোসাস। উপপ্রকোষ্ঠ, সরি, এই প্রকোষ্ঠ, প্রথম প্রকোষ্ঠ, এইটার নাম হলো অ্যাট্রিয়াম। তারপরে প্রকোষ্ঠ, এইটার নাম ভেন্ট্রিকল। তারপরে প্রকোষ্ঠ, এইটার নাম, সরি, এটাও প্রকোষ্ঠ না, এইটা আর্টারির গোড়া জাস, এইটার নাম বালবাস আর্টারিওসাস, মানে আর্টারির বাল্ব, এইরকম। তো এখন উত্তরটাও দেখি সেই আমাদের হৃৎপিণ্ডের সাথে মিলাই। অ্যাট্রিয়ামের প্রাচীর পুরু হয় না ভেন্ট্রিকলের প্রাচীর পুরু হয়? ভেন্ট্রিকলের প্রাচীর পুরু হয়, কারণ ভেন্ট্রিকল যখন চাপ দিবে তখন তো রক্তটা বের হয়ে সারা দেহে ছড়ানো লাগবে, তাই না? এখানেও সেই জন্য আমাদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা দেখছিলাম অ্যাট্রিয়ামের চেয়ে ভেন্ট্রিকলের প্রাচীর পুরু হয়। ঠিক আছে, এখানে কয়েকটা কপাটিকা থাকে, আমাদের হৃৎপিণ্ডে যেরকম কপাটিকা থাকে সেরকম। তো কি কি কপাটিকা থাকতে পারে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে, সেই জন্য এইটার নাম হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে এবার তুমি বলো দেখি, সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝে কি কপাটিকা থাকবে? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে কপাটিকা, নিয়ার এখানে এই যে এই ছোট 2টা কপাটিকা, মানে গেটের মতো, এটা খুলে এদিকে সেই যুক্ত রক্ত চলে। তাহলে এখানে আরো 2টা কপাটিকা আছে দেখা যাচ্ছে, এইটা কিসের কিসের মাঝখানে? ভেন্ট্রিকল আর বালবাস আর্টারিওসাসের মাঝে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে এই 3টা কপাটিকাও আছে। তো গঠন আসলে এটুকু লিখলেই হবে। আর কাজের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে পারে যে রুই মাছের হৃৎপিণ্ড এক চক্র না দ্বিচক্র? তোমাদের কি মনে হয়? মানুষের হৃৎপিণ্ডের ফাংশন কি? কার্বন ডাইঅক্সাইড আসে, এই কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে যায়, তারপর এক সময় বের হয়ে যায় বাইরে, আবার অক্সিজেন আবার এই অ্যাট্রিয়ামে ঢোকে, সেখান থেকে এই ভেন্ট্রিকলে যায়, এখান থেকে সারা দেহে ছড়ায় যায়। কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডে তো অক্সিজেন ব্যাক আসার কোনো রাস্তা নাই, আসেই না। একটাই অ্যাট্রিয়াম, একটাই ভেন্ট্রিকল আছে, সেটা দিয়ে শুধু যাচ্ছে, শুধু যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। তাহলে তো ডাবল সার্কিট হয় নাই, ডাবল চক্র হয় নাই। সেই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় এক চক্র হৃৎপিণ্ড, এবং এই সংবহনকে বলা হয় এক চক্র সংবহন। এটুকু ক্লিয়ার? আবার রুই মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডই গেছে, অক্সিজেন কি আসছে? আসে নাই। তাহলে শুধু কার্বন ডাইঅক্সাইডই পরিবহন করে হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড কি শুধু কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে? দুটাই পরিবহন করে। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের কার সাথে মিল আছে?
ধমনীর সাথে না শিরার সাথে? নর্মালি আমরা ছোটবেলায় পড়ে আসছি যে কার্বন ডাই অক্সাইড পরিবহন তো শিরার কাজ, যদিও আমরা এখানে এসে দেখছি যে পালমোনারি, ধমনী, শিরা এগুলো ব্যতিক্রম। কিন্তু জেনারেলি, ইন জেনারেল আমরা ছোটবেলা থেকে দেখে আসছি কার্বন ডাই অক্সাইড পরিবহন করা মানে শিরার মতো কাজ করা। তাহলে রুই মাছের হৃৎপিণ্ড কার মতো কাজ করে? শিরার মতো কাজ করে, শিরার মতো শুধু কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। সেই জন্য এই হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। শিরা মানে হলো ভেইন, ভেইনকে অ্যাডজেক্টিভ করলে ভেনাস, আর হৃৎপিণ্ডের ইংরেজি হার্ট। এইটা অনেকবার আসা প্রশ্ন, রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট কেন বলা হয় বা শিরা হৃৎপিণ্ড কেন বলা হয়, তাহলে তো লিখতেই পারবে। কিন্তু যদি ক নাম্বারে আসে ভেনাস হার্ট কি, তাহলে কি লিখবা? যে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় সেটাকেই ভেনাস হার্ট বলে, নাকি রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলে? দুইটা একসাথে লিখবো, দুইটা একসাথে লিখবো। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে শুধু কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় জন্য একে ভেনাস হার্ট বলে। স্যার যেটা চাইবে সেটা তোমার লেখা লাগবে। এখন স্যার যদি ধরে যে না তোমার বইয়ে দেওয়া আছে রুই মাছের হৃৎপিণ্ড, তাহলে তুমি রুই মাছ লেখো নাই কেন? তুমি রুই মাছ লিখে আসবে, তখন বলবে কেন কেন, এটা তো কার্বন ডাই অক্সাইডের জন্য বলা হয়, এটা লেখো নাই কেন? তার চেয়ে দুইটাই লিখে দেওয়াই ভালো, তাই না? তো এইটা হলো রুই মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমাদের পড়া শেষ। রুই মাছের হৃৎপিণ্ডের গঠন বা শিরা হৃৎপিণ্ড কেন বলা হয়, একচক্র হৃৎপিণ্ড কেন বলা হয়, সবকিছু ক্লিয়ার। তাহলে রুই মাছের অর্ধেক শেষ করা। তোমাদের কি রেস্ট দরকার? না, রেস্ট দরকার না, আজকে মাথা ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে আমরা এর পরের টপিকে যাই। পরের টপিকটা এখান থেকে, পরের টপিকটা এমসিকিউ এর টপিক। যেমন এটা সেজন্য বেশি একটু মনোযোগ না দিলেও হবে, সমস্যা নেই, মাথা একটু ফাঁকা রাখো যাতে পরের সিকিউ এর টপিক আবার ভালো করে পড়া যায়। তো এখানে এমনি খালি একটা জিনিস খেয়াল করো যে রুই মাছের হৃৎপিণ্ডের কার্বন ডাই অক্সাইড গুলো কিসের মাধ্যমে তৈরি গেছে? তাহলে বের হয়ে কোথায় গেছে? ধমনী দিয়ে গেছে। কোথায় গেছে? এখানে নিশ্চয়ই ফুলকা আছে, সেই ফুলকায় গেছে। রুই মাছের মোট 4 জোড়া ফুলকা আছে, 1 2 3 4, 4 জোড়া ফুলকা আছে। ক্লিয়ার? তো এই পাশে 4 জোড়া ফুলকা আছে, এক পাশে ধরলাম। তো রুই মাছের এটা যদি ডান পাশ হয় তাহলে বাম পাশেও তো আরো 4 জোড়া ফুলকা থাকবে বোর্ডের পিছন দিকে, তাই না? তাহলে মোট 4 আর 4, 4 জোড়া ফুলকা থাকে এবং দুই পাশে ভাগ হয়। এই ফুলকা গুলোর মধ্যে তাহলে এই ধমনী গুলো গিয়ে প্রবেশ করছে, তাই না? আচ্ছা, কতদিন একটা শব্দ মনে রাখতে বলছিলাম, ফুলকাকে ল্যাটিন ভাষায় কি বলা হয়? রিদম। ফুলকাকে ল্যাটিন ভাষায় ব্রাঙ্ক বলা হয়। ওই ফুলকাকে বলা হয় ল্যাটিন ভাষায় ব্রাঙ্ক। ব্রাঙ্ক শব্দের অর্থ ফুলকা। এখন মনে রাখো, ব্রাঙ্ক শব্দের অর্থ ফুলকা, ব্রাঙ্ক শব্দের অর্থ ফুলকা। ক্লিয়ার? ব্রাঙ্ক শব্দটাই শ্বসন অঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়, আমাদের ব্রঙ্কাস ব্রঙ্কিওলের ক্ষেত্রে ব্যবহার হয়। রুই মাছে তো ব্রঙ্কাস ব্রঙ্কিওল শ্বাসনালী এসব কিছু নেই, ফুলকা আছে, এটাকেই ব্রাঙ্ক বলে। তাহলে ব্রাঙ্ক মানে ফুলকা। যেমন তোমাদের বইয়ে একটা এমসিকিউ দেওয়া আছে যে এখানে রুই মাছের ফুলকা থাকে এই জায়গায়, তাই না? তো এই এই দিক দিয়ে একটা পর্দা থাকে, ফুলকাকে ঢেকে রাখে একটা পর্দা, এইটাকে বলা হয় কানকোর। আর কানকোর নিচে আরেকটা পর্দা থাকে। তো এটা যেহেতু ফুলকাকে ঢেকে রাখছে নিচের পর্দাটা, সেই জন্য এটাকে বলা হয় ব্রাঙ্কি ওস্টেগাল পর্দা। মনে রাখা লাগবে না, খালি এমসিকিউ এর জন্য। এই ব্রাঙ্ক মনে থাকলে তো এমনি তাই না? আচ্ছা, তাহলে ব্রাঙ্ক শব্দের অর্থ ফুলকা। ল্যাটিন ভাষায় ফুলকাকে বলা হয় ব্রাঙ্ক। তো যে ধমনীগুলো ফুলকার মধ্যে প্রবেশ করছে এই ধমনীগুলোকে বলা হয় ব্রাঙ্কিয়াল ধমনী, মানে ফুলকার ধমনী। তাহলে ফুলকার ধমনী কয়টা থাকবে? 4, 4 দুগুণে 8টা বা 4 জোড়া থাকবে, এদিকেও 4টা, ওদিকেও 4টা। তোমরা যদি চাও এই 4 জোড়া ধমনীর আবার নাম মনে রাখতে পারবে। আচ্ছা, তোমাদের কাছে অসম্ভব মনে হইতে পারে, তারপরে শুনে রাখো, শুনে রাখলে লস নাই, তাই না? দেখো তো তোমরা কি এই চিত্রটা বুঝতে পারতেছো নাকি? এটা কিসের চিত্র দেখানো হয়েছে? ওইটাই দেখানো হয়েছে যে এইটা হলো হৃৎপিণ্ড, তাই না? যখন আঁকানো লাগবে আমরা বলছিলাম যে বোঝার ক্ষেত্রে আমরা এইটা বুঝবো, কিন্তু আঁকানোর ক্ষেত্রে এইটা আঁকবো, তাই না? যে এই দিক দিয়ে সাইনাস ভেনাসাস মানে আসলে থাকে এইরকম করে, সাইনাস ভেনাসাস এখানে, তারপর অ্যাট্রিয়াম এখানে, তারপর ভেন্ট্রিকল এখানে আঁকবো, তারপর ভালভাস আর্টেরিয়াস এখানে। তো সেইখান থেকে ধমনী বের হবে।
তো এইটা তাহলে ফুলকা, এই যে সাইনাস ভেনোসাস, এইটা তাহলে অ্যাট্রিয়াম, তারপর ভেন্ট্রিকল, তারপর বালবাস আর্টারিওসাস, আর এইগুলো তাহলে কি, ধমনী। এটা যদিও দেখা যাচ্ছে না, এটা এই যে এই পর্যন্ত হবে। তাহলে এই চারটা ধমনী তোমরা চাইলে নাম মনে রাখতে পারো। এই প্রথম ধমনীটার নাম হলো প্রথম ব্রাঙ্কিয়াল ধমনী, দ্বিতীয়টার নাম দ্বিতীয় ব্রাঙ্কিয়াল ধমনী, তৃতীয়টার নাম তৃতীয় ব্রাঙ্কিয়াল ধমনী, চতুর্থটার নাম চতুর্থ ব্রাঙ্কিয়াল ধমনী। যদি এটা তাহমিদের মনে থাকবে না, বললো খুবই কঠিন, তোমরা দুইজন মনে রাখো। হ্যাঁ, তো আমি আঁকায় দিলাম, ছিল না। তো ব্রাঙ্কিয়াল ধমনী মানে ফুলকার ধমনী, তাই না? এই ধমনীগুলো কি নিয়ে আসছে ফুলকার মধ্যে? কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে হৃৎপিণ্ড থেকে, তাই না? এই যেদিকে শিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড আসছিল, সেটা আবার ভেন্ট্রিকলে গেছে, সেটা এখানে গেছে, ওই কার্বন ডাই অক্সাইড আবার বের হয়ে এই জায়গায় চলে আসছে, এসে তারপরে এখান থেকে কার্বন ডাই অক্সাইড সব ফুলকায় চলে গেছে, কার্বন ডাই অক্সাইড ফুলকায় চলে গেছে, তাই না? তো এরপরে এই কার্বন ডাই অক্সাইড কোথায় যাবে আলটিমেটলি? এক সময় এইটা পানিতে চলে যাবে, পানিতে চলে যাবে। তো এর ফুলকার উপরে যখন এই যে মাছের কানকোটা আমরা দেখলাম যে এই কানকো উপরের দিকে ওঠে একটু পর শ্বাস নেওয়ার সময়, তখন পানি এর মধ্যে ঢোকে, আর পানিতে কার্বন ডাই অক্সাইড গুলো মিশে যায়। আর পানির মধ্যে কি আছে? পানির মধ্যে কি কার্বন ডাই অক্সাইড বেশি না অক্সিজেন বেশি? অক্সিজেন বেশি। তো অক্সিজেন ফুলকার মধ্যে চলে আসবে। ধরো কার্বন ডাই অক্সাইড আসছিল, সেটা চলে গেছে, এখন আবার এখানে অক্সিজেন গুলো সব চলে আসছে, অক্সিজেন চলে আসছে ফুলকার মধ্যে। এই অক্সিজেনকে আবার নিয়ে যাওয়ার জন্য আলাদা কিছু ধমনী আছে। কেন আলাদা ধমনী? এই ধমনী দিয়েই কেন যাবে না? কারণ এটা তো হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড, হৃৎপিণ্ডে তো অক্সিজেন যায় না, হৃৎপিণ্ড তো এক চক্র, তাই না? তাহলে এখানে অক্সিজেন আলাদা কিছু ধমনী দিয়ে যাবে। এই যে ধরো এখানে এই ধমনী, এই ধমনী, এই ধমনী, এই অক্সিজেন গুলো এই ধমনী, এইরকম দেখো লাল লাল কিছু আবার এক্সট্রা ধমনী আছে। এই ধমনীগুলোর কাজ হলো ফুলকা থেকেই অক্সিজেনকে নিয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে এই লাল ধমনী গুলো কি ধমনী? এগুলো কি ফুলকার ধমনী না? হ্যাঁ, এগুলোও ফুলকার ধমনী, তাহলে তো এগুলোও ব্রাঙ্কিয়াল ধমনী, তাই না? তাহলে পার্থক্য করব কিভাবে? পার্থক্য করব ক্রাইটেরিয়া দেখে, যে কোন ধমনীটা ফুলকার ভিতরে ঢুকছে আর কোন ধমনীটা ফুলকা থেকে বের হয়েছে। ফুলকার ভিতরে ঢুকছে কোনগুলো, নীলগুলো না লালগুলো? নীলগুলো। তো ভিতরে ঢুকছে, এই জন্য এগুলোকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটা প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তৃতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর এই লাল ধমনী গুলো ফুলকায় ঢুকছে না ফুলকা থেকে বের হয়েছে? বের হয়েছে, তাহলে এগুলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এগুলোরও নাম খুবই কঠিন, তাহমিদের মনে থাকবে না, কিন্তু তোমরা মনে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল। ক্লিয়ার? তো দেখো তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি কিছু পার্থক্য আছে স্ট্রাকচারে? একটু আছে। প্রথম আর দ্বিতীয়টা সরাসরি এখানে এসে লাগছে, কিন্তু তৃতীয় আর চতুর্থটা আগে নিজেরা মিলিত হয়েছে, তারপর এখানে এসে লাগছে। এখানে মানে কি এই জিনিসটার আবার একটা নাম আছে। তো যতটুকু আমরা দেখে বুঝতেছি যে এই জিনিসটাই তো আসল ধমনীর সার্কেল রুই মাছের মধ্যে, তাই না? এইটাই হলো মেইন লাইন, এইখান থেকে পরে আবার বিভিন্ন দেহের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ায়। এইটা হলো মেইন। তো এরকম রুই মাছের ডান পাশের ফুলকা থেকে ধরো একটা তৈরি হয়েছে, আবার বাম পাশে তাহলে আরেকটা আছে, সেইখান থেকে আরেকটা ফুলকার লাইন তৈরি হবে, ধমনী লাইন তৈরি হবে। তো এই একটাকে বলা হয় ল্যাটেরাল অ্যাওর্টা। এইটা ডান পাশের ল্যাটেরাল অ্যাওর্টা, এইটা বাম পাশের ল্যাটেরাল অ্যাওর্টা। ক্লিয়ার? তাহলে ল্যাটেরাল অ্যাওর্টা কয়টা আছে? দুইটা। ল্যাটেরাল অ্যাওর্টা কিভাবে গঠিত হয়েছে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো এসে গঠন করছে, ডানে একটা বামে একটা। দুইটা ল্যাটেরাল অ্যাওর্টা কি আলাদা না এক? এক হয়ে গেছে, মিশে গেছে। মিশে কিসের মতো গঠন করছে? এটা রিংয়ের মতো, বাংলা করো বৃত্তের মতো, তাই না? বৃত্তকে আমরা কি বলি? কেবলই দেখলাম সার্কেল। এবং এইটা তাহলে একটা সার্কেল না? আর এই সার্কেলটা কোন অঞ্চলে আছে রুই মাছের? লেজের অংশে না পেটের অংশে না মাথার অংশে? সামনের অংশে। সামনের অংশকে, আমাদের সামনের অংশকে আমরা বলি সেফালো। সেফালো মানে মাথা টাথা, এইসব, এই শব্দটা পড়ে আসছি আমরা অনেকবার। তাহলে রুই মাছের এইটা হলো মাথার অংশ, সেফালো অংশ।
এবং সেখানে একটা সার্কেল আছে, সেই জন্য এই সার্কেলটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। সার্কেলটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস, মনে থাকবে। তাহলে এই পুরা সার্কেলটা হলো সার্কিউলাস সেফালিকাস, যদি এখানে সার্কিউলাস লেখা আছে, সার্কেল থেকে সার্কিউলাস, সেফালো অঞ্চলে তাই সেফালিকাস। তাহলে পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে, এবং এটা আসা প্রশ্ন, রুই মাছের হৃৎপিণ্ডের প্রধান ধমনী বলয় কোনটা, তাহলে উত্তর হবে সার্কিউলাস সেফালিকাস। অথবা রুই মাছের হৃৎপিণ্ডের প্রধান ধমনী কোনটা, তাহলে উত্তর হবে ল্যাটেরাল অ্যাওর্টা, এটা হলো ধমনী। আর যখন এটা মিলে বলয় হবে, বৃত্ত হবে, তখন সার্কিউলাস সেফালিকাস। ক্লিয়ার? এই হলো রুই মাছের ধমনী তন্ত্র। এখন এইখান থেকে বিভিন্ন ধমনী তৈরি হবে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দিবে। কোথায় কোথায়, যেমন এই যে ক্যারোটিড ধমনী, তাহলে এটা কোথায় রক্ত নিয়ে যাবে, কোথায় অক্সিজেন নিয়ে যাবে, বোঝাই যাচ্ছে করটি করটি ভাব আছে। ক্যারোটিড ধমনী করটিতে রক্ত নিয়ে যাবে। আমাদের এই জায়গায় ক্যারোটিড ধমনী আছে, তোমরা সিআইডি দেখো নাই? সিআইডি যখন কেউ মরে যেত, তখন এসে কিভাবে সেটা টেস্ট করতো, এখানে এসে হাত দিত, তাই না? মানে ক্যারোটিড ক্যারোটিড ধমনীতে পালস পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না, না পেলে তখন তো মরে গেছে। ক্লিয়ার? তাহলে উপরের দিকে ক্যারোটিড ধমনী, তারপর নিচে আরো কিছু ধমনী আছে। মেসেন্টারিক ধমনী কোথায়, কোন অঙ্গে রক্ত নিয়ে যাবে বলো দেখি? পাকস্থলী, যকৃৎ। মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত নিয়ে যাবে? কেবলই তো হৃদয় বলে দিল। মেসেন্টারিক ধমনী আমরা ঘাসফড়িং পড়ার সময় পড়ছি, মেসেন্টেরন মানে মধ্য পৌষ্টিক নালী, তাহলে পৌষ্টিক নালীর যেসব অঙ্গ টঙ্গ আছে, পাকস্থলী, যকৃৎ, অগ্ন্যাশয়, হ্যান ত্যান সব কিছু রক্ত নিয়ে যাবে। সহজ জিনিস তো, তাই না? পালস খোঁজো, তুমি পালস না পেলে তখন বলবো। হ্যাঁ, তাহলে পাওয়ার দরকার নেই রিদম, তাহলে তুমি পড়তে থাকো। এখন এখান থেকে আরো একটা ধমনী আছে যেটা লেজে রক্ত নিয়ে যায়, এটা এখানে দেয়া নাই। এইটার নাম হলো পডাল ধমনী। পডাল ধমনী আমরা মনে রাখবো, পডাল ল আছে না, পডালে ল আছে, সেই জন্য এটা লেজে রক্ত নিয়ে যায়। তারপর আরেকটা ধমনী আছে, দেখো বইয়ে দেয়া আছে, রুদ্র প্রথম ধমনীর নাম কি দেয়া আছে? বইয়ে দেয়া আছে, দেখতে বলছিলাম, সাবক্ল্যাভিয়ান ধমনী দেয়া আছে। সাবক্ল্যাভিয়ান আমরা মনে রাখবো, সাব, সাবে আবার ব আছে, তাই এটা বক্ষ অঞ্চলে রক্ত নিয়ে যায়। তারপর আছে রেনাল ধমনী, মানে কোন জায়গায় রক্ত নিয়ে যায়, বৃক্কে রক্ত নিয়ে যায়। এগুলো আমরা এমনি নাম দিয়ে মনে রাখবো। তাহলে রুই মাছের প্রধান ধমনী বলয় হলো এইটা, এইখান থেকে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে 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 কোথায় রক্ত নিয়ে, বিভিন্ন জায়গায় রক্ত নিয়ে যায়। সাবক্ল্যাভিয়ান ধমনী 1 নম্বরে আছে, তাই না? দেখো খুঁজেই পাই নাই। আমি তো বলছি প্রথম প্রধান ধমনীর নাম কি বলো? ওকে, তো এইটা মোটামুটি এমসিকিউ এর জন্য পড়লেই হয়। এরপর রুই মাছের শিরাতন্ত্র আছে, ধমনী তন্ত্র থেকে যাও এমসিকিউ আসে, শিরাতন্ত্র থেকে আসে না বললেই চলে। তো শিরাতন্ত্র আমি যেহেতু 1 ক্লাসে শেষ করতেছি, একদম স্কিপ করে গেলাম, পড়াই লাগবে স্কিপ। শিরাতন্ত্র আমি না পড়েই মেডিকেলে চান্স পেয়ে গেছি, এরকম একটা টপিক। না পড়ে একদম অ্যাডমিশনের সময়ও পড়ি নাই, কিন্তু তোমাদের 2-3 লাইন পড়া উচিত। যেমন রুই মাছের ডান পাশ থেকে কোন কোন শিরা রক্ত সরবরাহ করে, বা মাথার দিক থেকে কোন কোন শিরা সরবরাহ করে, এরকম 2-3 লাইন পড়া উচিত। এটা তোমাদের পরে আমি বুঝাই দিব, মানে দেখেন সমস্যা নেই। আজকে যেহেতু মেইন মেইন জিনিস শেষ করে তারপর পরীক্ষা নিব, সেজন্য পরীক্ষার জিনিসগুলো পড়াই। হ্যাঁ, 29 তারিখে। এইটা হলো রুই মাছের একটা ফুলকা। আমরা আজকে আর পড়বই 2টা জিনিসের গঠন, একটা হলো ফুলকার গঠন আর একটা বায়োথলির গঠন। বায়োথলির গঠন সহজ, খালি ফুলকার গঠনটা একটু ভালো করে বোঝা যায়। তো ফুলকার গঠন বোঝার আগে আমরা মাছের শ্বসন কিভাবে হয় সেটা একটু দেখে আসি। দেখো, এটা একটা মাছ, না পানির নিচে পাতা থাকে না, পানির নিচে পাতা। দেখো মাছ কি খাচ্ছে, কেবলই তো দেখলাম, বুদবুদ খাবে কেন? কি খাচ্ছে? অক্সিজেন খাচ্ছে।
পানির মধ্যে মানে পানি যখন নিচ্ছে, পানি মানে কি মেইনলি অক্সিজেন, আমরা বাতাস নিচ্ছি, মেইনলি কি নিচ্ছি অক্সিজেন, বাতাসে তো কার্বন ডাই অক্সাইড বেশি নেই, তাই না? নাইট্রোজেন তোর কাজে লাগতেছে না, কোষের মধ্যে যাচ্ছে, মাছও নাইট্রোজেনও নিচ্ছে, কিন্তু কোষের মধ্যে মেইনলি অক্সিজেন যাচ্ছে। এখন অক্সিজেন গুলো কোথায় যাচ্ছে, ওই দিক দিয়ে ঢুকে ফুলকায় চলে আসতেছে। এটা হলো মাছের 4 জোড়া ফুলকা, 1 2 3, ভিতরে আরেক 4 জোড়া। হম এর মধ্যে আবার ছোট 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 অনেক সুতা আছে। তাহলে ওই অক্সিজেন মাছের মুখ দিয়ে ঢুকে এই জায়গায়, এই যে মানে এই দিক দিয়ে আসতেছে, এসে এই দিক দিয়ে এসে চলে আসতেছে এই যে 4 জোড়া ফুলকা। ক্লিয়ার? এইভাবে মাছের শ্বসন হয়। তোমাদের বই একটা টপিক আছে রুই মাছের শ্বসন কৌশল, ওখানে এই কথাগুলো লেখা আছে যে মাছের মাছের ভিতরে চাপ আমাদের মতোই, আমাদের ফুসফুসের মেকানিজম কি, যখন ফুসফুসের মধ্যে চাপ বেশি হয়, বাইরে চাপ কম থাকে, তখন ফুসফুস থেকে বাতাস বের হয়। আর ফুসফুসের চাপ কম থাকলে বাইরে থেকে বাতাস, এখানে ওই একই কথাই বইয়ে দেখবা লেখা আছে যে যখন ভেতরে বাতাস কম থাকে একটা শোষণ টানের সৃষ্টি হয়, তখন বাইরে থেকে মুখ দিয়ে পানি প্রবেশ করে। এগুলোই এখানে কথাবার্তা। তো প্রবেশ করে সেটা কোথায় আসে সেটা আমরা দেখি। আসে হলো ফুলকায় সরাসরি। ফুলকার উপরের এই ঢাকনা, এটাকে বলা হয় কানকো বাবার গুলাম, এসব আমরা আপাতত দরকার নেই। এইখানে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো এখান দিয়ে আসতেছে অক্সিজেন আর ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে ওই দিক দিয়ে যেটা বের হচ্ছে, ওই দিক দিয়ে বের হচ্ছে যেগুলো, সেগুলো কি অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, কারণ ফুলকায় তো ওই যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কার্বন ডাই অক্সাইড রেখে দিচ্ছিল, তাই না? তাহলে ফুলকার মধ্যে এইরকম কিছু গঠন আছে, এইটুকু আমরা বুঝছি। আর এর মধ্যে অনেক ছোট 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 সূত্রক আছে, সূত্রক। এই এইগুলো যদি আমরা আবার আরো জুম করে আরো ভালোভাবে দেখি, তাহলে দেখা যাবে এর ভিতর দিয়ে এইরকম অনেক সূত্রক আছে। এই যে অনেক সূত্রক, এর মধ্যে এই যে অক্সিজেন আসতেছে আর কার্বন ডাই অক্সাইড তো আগেই এসে আছে ফুলকায়, এটা আবার বের হয়ে যাচ্ছে। মানে ফুলকাকে জুম করে কাটলে তখন জিনিসগুলো এইরকম দেখা যাবে। ক্লিয়ার? পুরা ফুলকাটার মধ্যে এইরকম এরকম অনেক আছে। এখন কথা হলো, পরীক্ষায় যদি ফুলকার গঠন আসে, তখন তো আমার ফুলকা আঁকায় লাভ নাই, তাই না? কারণ ভিতরে কি কি আছে এটা দেখানো লাগবে। তখন আমরা ফুলকার ভেতরের এই একটা সূত্র কাটবো। ক্লিয়ার? তাহলে সেইটা কতটুকু হবে, সেটা এইখান থেকে শুরু করে এই যে এই ধমনী টমনী সহ এইটুকু হবে। ক্লিয়ার? মানে যে এই উপরের একটা সূত্রক আমরা আঁকছি, কারণ একটা সূত্রকেই তো আবার এই দুইটা পার্ট আছে দুই পাশে। ক্লিয়ার? আর ফুলকার মধ্যে আসে কোন ধমনী? নীল অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর ফুলকা থেকে বের হয় কোন ধমনী? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, লাল। এই যে সেই লাল আর নীল ধমনী দেওয়া লাগবে। মানে ফুলকা এই যে একজন অক্সিজেন নিয়ে আসে আর আরেকজন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন যে আসতেছে সেইটা একজন নিয়ে যায় সেই অক্সিজেন গুলোকে, আর হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড আবার বের হয়ে আরেকজনের সাথে। না, এই চিত্র বইয়ে নাই, এটা তোমাদের বেসিক বোঝানোর জন্য বুঝলাম যে আসলে জিনিসগুলো কেমন হচ্ছে। তাহলে ফুলকার মধ্যে যখন আমরা ফুলকার চিত্র আঁকতে যাব, তখন এই রকম করে দুইটা সূত্র আঁকা লাগবে। তারপর নিচে ফুলকার একটা মেইন বডি আঁকা লাগবে, আর তার মধ্যে দুই ধরনের ধমনী দিতে হবে। এইটুকু দিলেই ফুলকার চিত্র। ক্লিয়ার? তাহলে এবার আমরা ফুলকার চিত্র আঁকাই ফেলি, চলো। এই দেখো, ওইটা আমরা যেটা শোয়ানো দেখছিলাম, এইটাই খালি এখানে খাড়া করে আঁকাইছে। আমরা যখন পরীক্ষায় আঁকবো তখন আমরা খালি এইভাবে আঁকালেই হবে, যে এই হলো একটা সূত্র, এইখানে ছোট্ট একটু ব্যবধায়ক আছে, দুইটার মধ্যে ব্যবধান। এই জায়গাটায় ফুলকার মেইন যে বডি সেইটা আছে। কশেরুকার মেইন বডি, কশেরুকা পড়ার সময় আমরা পড়ছিলাম আর্স, ভার্টিক্যাল আর্স নামে একটা শব্দ, মনে আছে তো আর্স শব্দটা? তো ফুলকারও যে মেইন বডি, এই যে এইটুকু কশেরুকার মতো, এই অংশটাকে বলা হয় ফুলকা আর্স। এই অংশটাকে বলা হয় ফুলকা আর্স। আর উপরে দুইটা হলো সূত্রক। এখন কথা হলো, এই পুরাটা হলো পূর্ণ ফুলকা। পূর্ণ শব্দের অর্থ কি? হোল মানে সম্পূর্ণ না, হোল। তো হোল মানে সম্পূর্ণ, সেজন্য এই পুরাটাকে বলা হয় হোলো ব্রাঙ্ক।
তাহলে পূর্ণ ফুলকাকে বলা হয় হোলো ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে ফুলকা, হোল মানে সম্পূর্ণ, তাহলে হোলো ব্রাঞ্চ মানে পূর্ণ ফুলকা। আর যখন এটা অর্ধেক হবে, অর্ধেক ফুলকা বোঝাবো কিভাবে? অর্ধেক থাকলে সেমি, সেমি শব্দ আসে, তাই না? সেমি ব্রাঞ্চ বলা উচিত ছিল, সেমি না হয়ে নাম হয়েছে হেমি ব্রাঞ্চ। কি হেমি কারো নাম আছে নাকি? তাহলে সম্পূর্ণ ফুলকাকে বলা হয় হোলো ব্রাঞ্চ, আর অর্ধেক ফুলকাকে বলা হয় হেমি ব্রাঞ্চ। আর মাঝখানে একটা ব্যবধায়ক আছে, সেই জন্য এটাকে বলা হয় আন্ত ফুলকা ব্যবধায়ক। এই যে এই ছোট্ট অংশটা দুইটা ফুলকার মাঝে আছে, আন্ত ফুলকা। আচ্ছা, এখন কি দেয়া বাদ আছে? ধমনী। না, তোমার আর রুদ্রর কনসেন্ট্রেশন এখানে নাই, তোমরা ওই হেমি হেমি এইসব নিয়ে ব্যস্ত আছো। ধমনী দেয়া বাদ আছে, কি ধমনী কয় রকম বলো দেখি তাহমিদ, কয় রকম? তাহলে বুঝবো তোমার কনসেন্ট্রেশন আছে। কি কি? একটা হলো অক্সিজেন নিয়ে যাবে, একটা কার্বন ডাই অক্সাইড নিয়ে আসবে, সেইটাকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর আরেকটা কার্বন ডাই অক্সাইড নিয়ে যাবে, সেটাকে বলা হয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই দুইটা। এখন শুধু একটা জিনিস এক্সট্রা আঁকানো লাগবে, এর ভিতরে একটাই জিনিস এক্সট্রা, এইরকম করে কিছু সূত্র দিতে হবে এর মধ্যে। এই যে এরকম 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 এরকম, এই যে ভিতরের যে সূত্র, ভিতরের জিনিসটা, এইটাকে বলা হয় ল্যামেলি, ফুলকা ল্যামেলি। ভিতরেরটাকে বলা হয় ফুলকা ল্যামেলি। তাহলে এই হলো মোটামুটি ফুলকার গঠন। ও নিচের দিকে একটা কাটা থাকে, এই কাটাকে বলা হয় ফুলকার রেকার, কাটাকে বলা হয় ফুলকার রেকার। তাহলে পরীক্ষায় যদি ফুলকার গঠন আসে, তাহলে মোটামুটি এটুকুই আঁকায় দিয়ে আসতে হবে। আর বই আরো ভালোভাবে দেওয়া আছে, একটু দেখে শুনে ভালোভাবে আঁকবা, আমি জাস্ট এখন বুঝাই দিলাম এই আর কি। তাহলে এইটা হলো খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক। এখন আমরা 2 মাসের লাস্ট টপিক পড়ব। এটাও সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা সহজ। 2 মাসের বায়ুথলির গঠন। এটা তো আমরা নর্মালি বায়ুথলি দেখেই আসছি 2 মাসের, তাই না? সবসময় দেখছি, মাছ কিনতে গেলে দেখছি, যখন মাছ কাটে তখন দেখছি, খাইছিও। তো এইরকম দেখা যায়, বাস্তবে এরকম দেখা যায়, তাই না? এই তোমরা দেখো, খেয়াল করো, বাস্তবে এরকম দেখা যায় না? তো এই হলো 2 মাসের একটা বায়ুথলি, এবং এর উপরে অনেক লাল 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 জিনিস দেখা যায়, এখানেও দেখা যাচ্ছে। তো লাল লাল জিনিস থাকার অর্থ কি? এগুলো কি? রক্তনালী। এই রক্তনালী গুলো কি অনেক বিশাল বিশাল রক্তনালী, না ক্ষুদ্র 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 রক্তনালী? যদি ক্ষুদ্র ক্ষুদ্র হয়, তাহলে এই রক্তনালী গুলো কি ধমনী, নাকি শিরা, নাকি কৈশিক জালিকা? কৈশিক জালিকা। যে কোনো জালিকাকে আমরা ল্যাটিন ভাষায় বলি রেটি। যেমন একটা এক্সাম্পল দাও দেখি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়ার রেটিকুলাম মানে নিউক্লিয়ার জালিকা। তো এখানেও যে জালিকা থাকে, কৈশিক জালিকা, এগুলোকে বলা হয় রেটি, মানে যেহেতু জালিকা, এই জালিকাগুলোকে বলা হয় রেটি মিরাবিলি। রেটি মিরাবিলি, এটা হলো বায়ুথলিতে থাকা কৈশিক জালিকা। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস মনে রাখা লাগবে, আমরা ওই চিত্রে দেখি। দেখো, বায়ুথলির মধ্যে কি থাকে? বায়ু থাকে। তো সেই বায়ু আসবে কিভাবে? মাছ তো আর বায়ু খায় না। তাহলে সেই বায়ু আসার উপায় হলো মাছের খাদ্য নালী। তো নরমালি তো আর এমনি তো আর আল্লাহ এর ভিতরে বাতাস না ফিল করে দিবে না, তাই না? তাহলে এই জায়গা দিয়ে মাছ খায়, খাওয়া দাওয়া করে, এবং এই দিক দিয়ে তাহলে মাছের খাদ্য নালী আছে, ঠিক না? এই জায়গায় ধরো খাদ্য নালী আছে, তো খাদ্য নালী তো আছেই। তো বায়ুথলিতে ঢুকবে কিভাবে? বায়ুথলিতে ঢোকার জন্য তাহলে এখানে আরো একটা নালী লাগবে, এইরকম নালী। তাহলে বায়ুথলি একটা নালী দিয়ে মাছের অন্য নালীর সাথে কানেক্টেড, বোঝা গেছে? যে নালী দিয়ে কানেক্টেড, এই নালীটার নাম হলো নিউম্যাটিক নালী। নিউম্যাটিক নালী, যে নালী দিয়ে বায়ুথলি অন্য নালীর সাথে কানেক্টেড, এইটার নাম কি? নিউম্যাটিক নালী। রিদম, এই নালীর নাম কি? নিউম্যাটিক নালী।
তাহলে নিউমেটিক নালী দিয়ে অন্য নালীর সাথে বায়ুথলি কানেক্টেড থাকে। এটুকু ক্লিয়ার? বায়ুথলি আরো একটা জিনিসের সাথে কানেক্টেড, দেখো এই যে এই জিনিসটার নাম হলো ওয়েবেরিয়ান ওসিকল। ওই ফিরে ফিরে ওসিকল মানে অস্থি, মানে ওয়েবেরিয়ানকে ভেবেরিয়ান উচ্চারণ হয়, ওয়ে উচ্চারণ করতে যে ভে হয়ে যায়। যাই হোক, তো ওয়েবেরিয়ান ওসিকল হলো মাছের অন্তকর্ণের অংশ। অন্তকর্ণের সাথে যে স্নায়ুগুলো লাগানো থাকে, যে অস্থিগুলো থাকে, এগুলো তো ওয়েবেরিয়ান ওসিকল বলে। বায়ুথলি ওয়েবেরিয়ান ওসিকলের সাথেও দেখো কিছু স্নায়ু দিয়ে কানেক্টেড আছে। তাহলে অন্তকর্ণের কাজ তো শব্দ গ্রহণ করা, তো অন্তকর্ণের সাথে আবার বায়ুথলিও লাগানো আছে, তাহলে বায়ুথলির কাজ কি হবে? শব্দ গ্রহণ করা। তাহলে মাছের অন্তকর্ণে যখন শব্দ আসবে তখন বায়ুথলি শব্দ গ্রহণও করতে পারে, এটা একটা কাজ। আবার বায়ুথলি শব্দ উৎপন্নও করতে পারে, কারণ বায়ুথলিকে তো পটকা বলা হয়, এটা তো আমরা জানি, কারণ শব্দ করে। মাছ মাঝে 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 এটা দিয়ে শব্দ করতে পারে। আর কি কাজ হতে পারে? বায়ুথলির মধ্যে বিভিন্ন গ্যাস জমা থাকে। কি কি গ্যাস জমা থাকে এইটা আবার অ্যাডমিশনের প্রশ্ন আসে, বায়ুথলিতে কি গ্যাস থাকে আর কি গ্যাস থাকে না। যদিও এটা জেনে তোমাদের জীবনে কোনো লাভ নাই, কোনো উপকার নেই, তারপরেও আসে। জেলেরও কোনো লাভ নাই, জেলে তাই না, জেনে তাই না। তো কি কি গ্যাস থাকে মনে রাখবো, পানিতে মেইনলি নাইট্রোজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেন থাকে, এই হাইড্রোজেন থাকতে পারে, এই চারটাই তো মেইন গ্যাস তাই না। এর মধ্যে শুধু হাইড্রোজেন বাদ দিই, বায়ুথলিতে হাইড্রোজেন থাকে না, অন্য সকল গ্যাস থাকে যেগুলো কমন। বুঝা গেছে? এইটাই প্রশ্ন আসছিল এর আগে সম্ভবত কোন এক পরীক্ষা, আমার মনে নাই, বায়ুথলিতে কোন গ্যাস থাকে না, উত্তর হবে হাইড্রোজেন। এটা শুধু মনে রাখা, ক্লিয়ার? আর কি, এই যে বায়ুথলিতে বিভিন্ন গ্যাস ট্যাস জমা করে রাখে, বাতাস জমা করে রাখে। তো বাতাস ধরো বায়ুথলি বেশি যদি জমা করে রাখে, অনেক বেশি বাতাস, ধরো 100 ml বাতাস জমা করে রাখছে, তাহলে যে পরিমাণ ওয়েট হবে তার চেয়ে যদি একটু কম জমা করে, ধরো 100 ml এর কাছে 20 ml জমা করছে, তাহলে ওয়েট বাড়বে না কমবে? কমবে। তাহলে মাছের ওজন কমে যাবে। আবার মাছের ওজন কমে গেলে মাছ তখন হালকা হয়ে উপরে উঠে যাবে। আর যদি বেশি হয়ে যায়, ধরো 20 ml এর জায়গায় 120 ml, তখন তো মাছের ওয়েট বেড়ে যাবে, তখন মাছ নিচে নেমে যাবে। তাহলে বায়ুথলির সাহায্যে মাছ বিভিন্ন গভীরতায় স্থির থাকতে পারে। আবার মাছের ওয়েট বাড়ানো কমানো এর সাহায্যে মাছের প্লবতা মেইনটেইন করতে পারে, তাই না? তাহলে এইগুলো হলো বায়ুথলির কাজ। এইটার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোনটা মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ? উত্তর হবে ক্লিয়ার? তখন তো সবকিছু মাছের তো সব নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যায়। এখন দেখো বায়ুথলির গঠন আমরা পড়ি নাই, গঠন তেমন কিছু নাই, দুইটা প্রকোষ্ঠ আছে। এইটা সামনের দিকে আসে না, এই যে সামনের দিকে, সেজন্য এটাকে বলা হয় অগ্র প্রকোষ্ঠ, পেছনে থাকে তাই পশ্চাৎ প্রকোষ্ঠ। তারপর দুইটা স্তর থাকে, যখন দুইটা স্তর থাকে, দুইটা স্তরকে আমরা বলি টিউনিকা। টিউনিকা মানে স্তর। তাহলে যেটা বাইরের স্তর, এইটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না। তাহলে ভিতরের স্তরকে বলা হবে কি? টিউনিকা ইন্টারনা। মিডিয়া তো নাই এখানে, দুইটা স্তর, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। এইসব কিছু গঠন টঠন দেওয়া আছে, এইসব তোমরা পড়ে ফেলো। সিকিউর টপিক শেষ। এখন একটা ছোট্ট টপিক, আমরা টপিক না, একটা ছবি দেখবো খালি, তারপর রুই মাছ শেষ করব। একটা ছবি দিয়ে শেষ করব। এই ছবিটা হলো একটা সফল মাছ চাষীদের ছবি। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এইটা দেখে কি মনে হচ্ছে? কিসের ছবি? হ্যাঁ, এইটুকু ইলিশ মাছ বাদ বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারতেছো যে এটা মাছ ধরার ছবি। তো এটা ইলিশ মাছ না, রুই মাছ ধরার ছবি। এবং এই যে নদী, এই নদীটার নাম হলো, এই নদীটার নাম হালদা নদী। নদীটার নাম হালদা নদী। তো রুই মাছ তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন বাজারে গেলে রুই মাছ আর পাওয়াই যায় না, তাই না? সিলভার কার্প, মিনার কার্প, গ্রাস কার্প, নানান কার্প দিয়ে হয়, কিন্তু দেশের রুই মাছ আর নাই। তাহলে রুই মাছকে সংরক্ষণ করা লাগবে। কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি? আমরা হালদা নদী, আমরা বলতে সরকার হালদা নদীকে রুই মাছের অভয় আশ্রম ঘোষণা করছে। মানে হালদা নদীতে একটা নির্দিষ্ট টাইম ছাড়া অন্য কোনো সময়ে রুই মাছ শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই জন্য রুই মাছ এখানে ঠিকঠাক মতো ডিম পারতে পারে, বেড়ে উঠতে পারে, রুই মাছের প্রজনন নির্ভয়ে হতে পারে। এই জন্যই হালদা নদীকে বলা হয় রুই মাছের প্রাকৃতিক অভয়াশ্রম। প্রাকৃতিক অভয়াশ্রম পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট টপিক, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক হলো রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ।
বলা থাকবে উদ্দীপক এই মাছটা দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিভাবে সংরক্ষণ করা যায় ব্যাখ্যা করো, এবং এই সারের মধ্যে তোমরা 3 মার্ক অনায়াসেই চলে আসতে পারবা, তাই না? তাহলে এই যে কয়েকটা ইনফরমেশন মনে রাখা লাগবে, সেই ইনফরমেশন গুলো